বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে তার সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাৎ পেয়েছেন বটে, এবং সে সাক্ষাৎ বৈঠকে রূপান্তরিত হওয়ার পর তারেক রহমানের সফর সঙ্গীদের, বিশেষ করে তার সফরের আয়োজকদের নিশ্চয়ই প্রধানমন্ত্রী তারেক রহমান বাহবা দেবেন। কারণ শেষ মুহূর্ত পর্যন্ত যে এই বৈঠকটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তারেক রহমানের সফর বিষয়ে এই বৈঠকের আগে একটি লাইনও দেখা যায়নি। এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যিনি আসলে চীনের একচ্ছত্র নেতা এবং সবচেয়ে প্রভাবশালী নেতা, যার সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর ক্ষমতার কোনো তুলনা চলে না, সেই শি জিনপিং এর সঙ্গে হাত মেলানোর ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ করে প্রথমে সিনহুয়া, রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া থেকে শুরু করে চীনা গণমাধ্যমগুলো এমনভাবে খবর দিচ্ছিল, মনে হচ্ছিল শুভেচ্ছা বিনিময়েই দুই নেতার দেখা সাক্ষাৎটা এ দফায় শেষ হয়ে যাবে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসের যে ফেসবুক পেজ আছে, সেখানেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, সেটুকুই খবর ছিল। তারপর জানা গেল দুপক্ষ একটা দ্বিপাক্ষিক বৈঠকে বসেছে, এবং এরপর তো সিনহুয়া থেকে শুরু করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বত্র প্রথমবারের মতো তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ও কিন্তু এর আগে একে দ্বিপাক্ষিক বৈঠক হিসেবে স্বীকৃতি দিয়ে কোনো পোস্ট পর্যন্ত করেনি। সর্বত্র তারেক রহমানের সঙ্গে শি জিনপিং এর কি আলাপ হয়েছে সে নিয়ে খবর আসতে থাকে। এই বৈঠকটা নিয়ে আসলে একটা চরম অনিশ্চয়তা ছিল। চীনের তরফে আনুষ্ঠানিকভাবে সফরের কোনো আমন্ত্রণ এসেছে কিনা সেটাই শেষ সপ্তাহ পর্যন্ত ঠিক ছিল না। যদিও মে মাসে গিয়েই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেইজিংয়ে গিয়ে প্রধানমন্ত্রীর জন্য এই আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ নিয়ে আসতে গিয়েছিলেন, তারপর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এক দফা বেইজিংয়ে গিয়ে সফরসূচি ঠিক করেছেন, কিন্তু ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত থেকে শুরু করে বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা চীনের কোনো সংবাদ মাধ্যম এই যে তারেক রহমানের প্রথম গুরুত্বপূর্ণ সফর হতে যাচ্ছে চীন, বা চীনে তিনি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো যাচ্ছেন, এ বিষয়ে কোনো আলোড়ন বা তথ্য একেবারেই পাওয়া যাচ্ছিল না। এই পুরো ঘটনার পেছনে আসলে তিস্তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চীনের অবস্থাটা এখন এমন যে যদি তিস্তা না পাওয়া যায় বাংলাদেশে, এতটা ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যে জায়গায় এই বিরাট বিনিয়োগ করে তারা কাজ করতে প্রস্তুত বলে সেই 2024-এর জানুয়ারিতে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচনের পরেই শেখ হাসিনা সরকারকেই জানিয়ে রেখেছিল, সেই সরকারের পতন ঘটলো এমন প্রেক্ষাপটে যখন শেখ হাসিনা আবারও ভারতের চাপে এবং অনুরোধে চীনকে না দিয়ে এই তিস্তা প্রকল্প ভারতকে দিয়েই করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। শি জিনপিং তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চরম ক্ষেপে গিয়েছিলেন, এবং জুলাই মাসে শেখ হাসিনার সর্বশেষ সফরে এই তিস্তা না পাওয়ার কারণে বৈঠক থেকে উঠে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সে খবর সে সময়ে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল, কারণ শেখ হাসিনাও এই ঘটনার প্রতিক্রিয়ায় একদিন আগেই চীন থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। কাজেই শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকার এসেই জানান দিয়েছিল যে তারা চীনকেই তিস্তা প্রকল্প দেবে, এবং তখন থেকেই ভারতের এই নিয়ে উদ্বেগ আছে মার্কিন যুক্তরাষ্ট্রেরও। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা 2025-এর শুরুর দিকে চীন সফরে গিয়েই কথা দিয়ে এসেছিলেন যে চীনই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে, এবং চীন তখনও বারবার বলে এসেছে তারা বিনিয়োগের জন্য ব্যাপকভাবে প্রস্তুত, তারা বিনিয়োগের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, এবং সকল রকম কারিগরি এবং ফিজিবিলিটি স্টাডি এরই মধ্যে করা আছে সেই আওয়ামী লীগ আমল থেকেই। কাজেই পুরো মহাপরিকল্পনাটাই তাদের গবেষণা এবং নিরীক্ষার ভিত্তিতে করা হয়েছে, এবং তারা এখন অর্থ ঋণ দিয়ে এই কাজ শুরু করতে প্রস্তুত। ইউনূস আমলের পানি সম্পদ মন্ত্রী উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, তিনি ঘোষণা দিয়েছিলেন যে 2026-এর জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারি থেকে চীন এই কাজ শুরু করবে। কিন্তু এরপর
নির্বাচনটা 2026-এর ফেব্রুয়ারিতে হওয়ায় তার আগে চীনকে দিয়ে এ কাজ শুরু করানোর যে উদ্যোগ সেটা ভেস্তে যায়, আবারও চীন একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে। কিন্তু তারেক রহমান কিন্তু 2024-এর শেষে যখন বিএনপি তিস্তা মার্চের আয়োজন করেছিল, তিস্তা পাড়ের মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে, এবং তখন সেই লন্ডন থেকে অনলাইনে ওই মার্চে যোগ দিয়ে তিনি বলে রেখেছিলেন তারাও ক্ষমতায় এলে নিশ্চিতভাবে চীনকেই এ কাজ দেবেন। এবার যখন চীন সফরের আগে সিদ্ধান্ত নিলেন তারেক রহমান, তখন থেকে এটা একরকমের নিশ্চিত ছিল যে তিনি চীনকে তিস্তা প্রকল্প দিতে যাচ্ছেন। অবশেষে এ কাজ শুরু হবে 2011 থেকে। চীন যে কাজের পেছনে বাংলাদেশে লেগে আছে এবং এই নিয়ে নানা রকম কাজ পরীক্ষা নিরীক্ষা করছে। কিন্তু মে মাসে গিয়ে যখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান একেবারে খোলা প্রস্তাব দিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এলে তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মূলত তিস্তা নিয়েই আলাপ হবে, তখন থেকেই তারেক রহমান সরকার প্রথম টের পেলেন যে চীনের আসলে আর বাংলাদেশে এই মুহূর্তে তিস্তা প্রকল্পে আগ্রহ নাই। যখন বাংলাদেশে ব্যাপকভাবে মার্কিন প্রভাবযুক্ত একটা সরকার ক্ষমতায় এসেছে এবং তারা এমনভাবে মার্কিন প্রভাব বলয়ে ঢুকে গেছে একটা বাণিজ্য চুক্তি সই করার মাধ্যমে যে তাদেরকে এখন সুই থেকে বোয়িং বিমান সব মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়ে কিনতে হবে বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। শুধু তাই নয়, এই সরকার এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের তত্ত্বাবধানে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল গোয়েন্দা তথ্য এবং প্রতিরক্ষা কৌশল সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়ে, এমনকি কি কি যন্ত্রপাতি কিনছে, কি কি ইকুইপমেন্ট আছে, কি কি প্রযুক্তি আছে, এই সকল তথ্য এবং গোয়েন্দা তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জিসোমিয়া এবং আকসা নামের দুটো প্রতিরক্ষা চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করতে যাচ্ছে। চীন এমনভাবে আষ্টে পৃষ্ঠে মার্কিন প্রভাব বলয়ে ঢুকে পড়া একটা দেশে কিছুতেই এত বড় ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিনিয়োগে এই মুহূর্তে আগ্রহী নয়। কারণ চীন বুঝে ফেলেছে যে তারেক রহমান সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেখানে ভারতও এখন এত টাকা বিনিয়োগে এই তিস্তা প্রকল্পে কাজ করতে আগ্রহী হবে না। কাজেই এই মুহূর্তে তারেক রহমান সরকারের সামনে আসলে আর কোনো অপশন বাকি রইল না। তারেক রহমান সরকারের উপর আবার এই তিস্তা প্রকল্প তারেক রহমান দিয়ে দেবেন সফরে গিয়েই চীনকে, এই আশঙ্কায় চরম চাপ সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সরকারের বিভিন্ন মন্ত্রীদের কাছে ছুটে গিয়ে এ বিষয়ে সাবধানবাণী উচ্চারণ করে এসেছেন যে তিস্তা প্রকল্প চীনকে দেওয়া কিছুতেই মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করবে না। এবং সর্বশেষ তিনি চীন সফরে যাওয়ার আগের দিন ছুটির দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় খুলিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমর্থন দিলেই একমাত্র পস্তাতে হবে না এ কথা বলে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। কাজেই যেই তিস্তা প্রকল্প দিয়ে চীনকে একদিকে একেবারে তার একনিষ্ঠ সমর্থকে পরিণত করবেন এবং এর ফলে একটা ভারত বিরোধী অক্ষ তৈরি করবেন ভেবেছেন তারেক রহমান, তিনি মাথায় রাখেন নাই যে এটা তাকে সমর্থন জানানো এবং তাকে যারা দেশে ফিরিয়ে এনেছে সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুদেশকেই কিভাবে খেপিয়ে তুলবে। আর অন্যদিকে চীন কি কারণেই বা এমন একজন প্রধানমন্ত্রীর আমলে তিস্তার মতো মহাপরিকল্পনায়, দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনায় ঋণই দেবে কিন্তু বিনিয়োগে আগ্রহী হবে যেই প্রধানমন্ত্রীকে নিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে এবং একের পর এক চুক্তি সই করিয়ে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের সমর্থন এবং বদান্যতা ছাড়া যার পক্ষে দেশে ফেরাই সম্ভব হচ্ছিল না। সে কারণে তারেক রহমান আর শি জিনপিং এর বৈঠকটা হলো বটে, কিন্তু সে বৈঠকে নতুন প্রধানমন্ত্রীকে শি জিনপিং সমর্থন জানালেন। তিনি চীন বাংলাদেশ মৈত্রীর বন্ধন আরো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন। 50 বছরের বেশি সময় ধরে যে সম্পর্ক চলছে, তিনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আরো সক্রিয় অংশগ্রহণের কথা বললেন বাংলাদেশের। কিন্তু
তার সঙ্গে তারেক রহমানের যে বিষয়ে একেবারে আলাপ হলো না সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। মানে যেই শি জিনপিং তার প্রায় ১.৫ দশক ধরে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলা শেখ হাসিনা বাংলাদেশের সেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে তিস্তা না পেয়ে উঠে গেলেন, সেই শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পেলেন যিনি আগেই মে মাস থেকে বলে রেখেছেন যে বাংলাদেশে বিনিয়োগ দরকার, বাংলাদেশের অর্থ দরকার, বাংলাদেশের তিস্তা প্রকল্প জরুরি ভিত্তিতে শুরু করা দরকার, এবং বাংলাদেশের বিএনপি সরকার সেক্ষেত্রে চীনকেই অগ্রাধিকার দিচ্ছে, চীনকেই পছন্দ করছে, চীন যে কোনো সময় কাজ শুরু করতে পারে। তবু শি জিনপিং কিছুতেই সে প্রসঙ্গে আলাপ করলেন না। দুই নেতার কি বিষয়ে আলাপ হয়েছে সে বিষয়ে যদি সিনহুয়া কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা পড়েন তাহলে দেখবেন যে তারা লো কার্বন নিঃসরণ নিয়ে, কার্বন নিঃসরণ কমিয়ে আনা নিয়ে কথা বলেছেন, সবুজ প্রযুক্তি গ্রিন টেকনোলজি নিয়ে কথা বলেছেন, ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ মানে নানা বিষয়ে কথা হয়েছে, ডিজিটাল ইকোনমি সহ নানা বিষয়ে কথা হয়েছে। আবার আপনি এটাও বলতে পারেন আসলে তাদের প্রায় কোনো বিষয়েই, মানে যে বিষয়ের পরিবর্তন আপনি খুব শিগগিরই দেখতে পাবেন, কোনো সুনির্দিষ্ট প্রকল্পে চীনের বিনিয়োগের কথা আসে নাই, কোনো সুনির্দিষ্ট বিষয়ে চীন নতুন করে নিজেকে সম্পৃক্ত করবে এ বিষয়ে প্রতিশ্রুতি আসে নাই। আসলে কোনো নতুন বিষয়ে বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বা কোনো সাবস্ট্যান্সিয়াল বিষয়ে, মানে যে বিষয়টা নিয়ে আলাদা করে শিরোনাম করা যেতে পারে তেমন কোনো বিষয়ে তারেক রহমান আর শি জিনপিং এর কথাই হয় নাই। তারেক রহমানের সঙ্গে এর আগের দিন দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে চীনের প্রধানমন্ত্রীর। একে চীনের প্রধানমন্ত্রীর পদটা আনুষ্ঠানিক একটা পদ, তিনি কোনোভাবেই কমিউনিস্ট পার্টি প্রধান কিংবা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ক্ষমতার ধারে কাছেও ক্ষমতা রাখেন না, কিন্তু সে বৈঠকেও তিস্তা প্রকল্পে চীন বিনিয়োগে আগ্রহী, চীনকে বাংলাদেশ সম্পৃক্ত করতে আগ্রহী, বাংলাদেশ খুব শিগগিরই কাজ শুরু করবে, চীন খুব শিগগিরই কাজ করতে প্রস্তুত, এমন কোনো আলাপ হয়নি। আলাপ হয়েছে যে চীন বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় সম্পৃক্ত থাকবে। তারেক রহমান এই চীনকে তিস্তায় আনার প্রস্তাবটা নিয়ে দাঁড়ে দাঁড়ে যে ঘুরে বেরিয়েছেন তার প্রমাণ প্রধানমন্ত্রী তারেক রহমান এমনকি পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের। এমন নয় যে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী শহীদুল আনী ছিলেন, তাকে পাঠিয়েছেন ওই বৈঠক করতে, প্রধানমন্ত্রী নিজে গেছেন, কিন্তু সেখানেও তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়ে কোনো আলাপ আনতে পারেন নাই, কারণ চীনের হায়ারার্কিক্যাল সিস্টেমে, মানে চীনে যেভাবে পদমর্যাদা এবং সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, তাতে পানি সম্পদ মন্ত্রীর এত বড় সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যেমন নাই, তেমনি পানি সম্পদ মন্ত্রী পর্যন্ত এমন কোনো আশ্বাসের দিকে আগান নাই। চীনের পানি সম্পদ মন্ত্রী বলেছেন তিস্তা সহ বিভিন্ন নদীর সমন্বিত ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন একমত হয়েছে। কাজেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের পাশাপাশি চীন সফর করে এলেন এবং তারপর সেখানে গিয়ে শি জিনপিং এরও দেখা পেলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত কি পেলেন, কি নিয়ে আসতে পারলেন তা নিয়ে যেমন প্রশ্ন উঠবেই, তেমনি হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শেষ পর্যন্ত চীন যে তিস্তায় জড়িত হলো না সেটা একরকম স্বস্তিরই বিষয় হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে খেপিয়ে তুলে চীনকে দিয়ে তিস্তা করানোটা তারেক রহমান সরকারের জন্য এখন নিরাপদ হতো না, সেটা তো মার্কিন রাষ্ট্রদূত সরাসরি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বলে